বলরাম ও সুভদ্রা ছাড়া শুধুমাত্র জগন্নাথ প্রভু পূজিত হন এখানে। স্টেশন থেকে জগন্নাথ মন্দিরে যেতে গেলে 15 টাকা টোটো ভাড়া নেয়। চাকদহ স্টেশনে কালী মন্দির দর্শন করে সেখানে চাইলে পুজো দিতে পারেন। তারপর সোজা চলে যান যশোরা জগন্নাথ মন্দিরে। এই মন্দির প্রতিষ্ঠার অলৌকিক ঘটনা জানতে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে, এই যে পেছনে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে ভগবান জগন্নাথ প্রভুর স্নান যাত্রার জায়গা। স্নান মন্দির দেখে চলুন মূল মন্দিরে প্রভুর দর্শন করতে। ভোগ আরতির পর ভোগ প্রসাদ গ্রহণ করে চাকদহ থেকে সোজা চলুন কৃষ্ণনগর। সেখানে প্রাচীন বারোদোলের মেলার সাক্ষী থাকতে ঘুরে দেখুন শ্রীকৃষ্ণের 12টি মূর্তি আর উপভোগ করুন এক বিশাল সুন্দর মেলা। মহারাজা কৃষ্ণচন্দ্রের আমলের বারোদোলের মেলা নিয়ে আজকের ভিডিও কিন্তু বেশ জমজমাট। নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোরাফেরা চ্যানেলের নতুন একটি উপস্থাপন। সঙ্গে রয়েছি আমরা প্রভাত এবং লিটন। আজকে আমরা যে ভিডিওটা দেখাচ্ছি সেই ভিডিওটা প্রথমে আমরা চলে গিয়েছিলাম চাকদার জগন্নাথ মন্দিরে। ওখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করে তারপরে চলে এসেছি কৃষ্ণনগরে বারোদোলের মেলাতে। তো বেসিক্যালি এই দুটো পার্টে দেখানো যেত ভিডিওটা, কিন্তু আমরা একটা পার্টে দেখাচ্ছি এই কারণেই, কারণ আপনার হাতে যদি গোটা দিন একটা সময় থাকে তবে আপনিও কিন্তু চাকদায় নেমে জগন্নাথ মন্দির দর্শন করে ভগবানের প্রসাদ গ্রহণ করে তারপরে আপনারা 1 মাস ধরে চলবে এই বারোদোলের মেলা। তো সেই মেলায় আপনারা ঘুরতে পারেন, পুরো বিকেলটা কাটিয়ে সন্ধ্যাবেলা বাড়ি ফিরতে পারেন। এই সুন্দর একদিনের ভ্রমণটা শুরু করুন শিয়ালদহ স্টেশন থেকে। আমাদের মতো বাড়ি থেকে যদি আপনি ব্রেকফাস্ট না করে বেরোন, তাহলে শিয়ালদহ থেকে জনআহার সকালে ব্রেকফাস্টটা কিন্তু সারার জন্য একদম আদর্শ জায়গা। তা যাই হোক, মেল লাইনের কৃষ্ণনগর, শান্তিপুর ইত্যাদি ট্রেন ধরে প্রথমে চলুন চাকদহ স্টেশনে। চাকদহ স্টেশনে একটি সুন্দর কালী মন্দির আছে। অনেকটা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে নির্মিত এই মন্দিরটি। মায়ের দর্শন করে ইচ্ছে করলে পুজোও দিয়ে নিতে পারেন। স্টেশনে যেই প্ল্যাটফর্মে নামবেন ঠিক সেই প্ল্যাটফর্মের প্রথম দিকে চলে আসুন। আসলেই বাইরে বের হওয়ার রাস্তা পাবেন, আর সেই রাস্তার মুখে দেখবেন লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে আছে। আমরা এখন চাকদায়, তো চাকদার যে ফেমাস জগন্নাথ দেবের মন্দির, তো সেখানে আমরা এখন যাচ্ছি। আমরা এখন অটোতে বসে আছি, আর হয়তো 2-3টে লোক হলে অটোটা ছাড়বে। তো এখান থেকে আমরা এখন সিধা ওখানেই যাব। ওখানে গিয়ে তারপরে আমরা ওখানকার প্রসাদ নেব। আর স্টেশন থেকে জগন্নাথ মন্দিরে যেতে গেলে 15 টাকা টোটো ভাড়া নেয়। 10 মিনিটেরও কম সময়ের মধ্যে আপনি টোটো করে পৌঁছে যাবেন জগন্নাথ মন্দিরে। পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে। তো আমাদের স্টেশন থেকে যখন অটো নিয়েছিলাম, তো অটো নেবার পর অটো আমাদের একদম এই মন্দিরের মেন গেটের সামনে নামিয়ে দিয়েছে। আর আমাদের যেহেতু কালকে ফোন করে বলা ছিল যে আমরা প্রসাদ নেব, তো সেই জন্য আমাদের আর কোনো অসুবিধা নেই। এখন শুধু জাস্ট আমরা কুপনটা কাটতে হবে। মহারাজ নেই, মহারাজ আসলেই আমরা কুপনটা কেটে নেব। এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। শ্রী চৈতন্যদেব ও শ্রী নিত্যানন্দ প্রভু এখানে পদার্পণ করেছিলেন। কথিত আছে মহাপ্রভু সপারিষদ নীলাচলে অবস্থানকালে একবার জগন্নাথদেব নবকলেবর ধারণ করেন। জগদীশ পণ্ডিত পুরীর জগন্নাথদেবের পরিত্যক্ত পুরাতন দারুময় বিগ্রহটি পুরী ধাম থেকে দণ্ডে করে বহন করে নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেন। উদ্দেশ্য বিগ্রহ পুনঃপ্রতিষ্ঠা করা। বিশাল বিগ্রহ দণ্ডে ঝুলিয়ে দুজনে মিলে কাঁধে করে বয়ে নিয়ে চলেছেন। পথিমধ্যে যশোরায় রাত্রি যাপন করলেন। পরদিন প্রাতঃকৃত্যাদি সেরে জগন্নাথকে কাঁধে তুলবার সময় আর ওঠাতে পারলেন না। দারুমূর্তি শিলার চেয়েও ভারী বোধ হলো। দৈববাণী হলো আমি এখানে অবস্থান করব। সেই থেকে জগন্নাথ এখানেই আছেন। জগদীশ পণ্ডিত বাকি জীবন এখানেই বসবাস করে শ্রী জগন্নাথের সেবায় অতিবাহিত করেন।
প্রতিদিনই এই মন্দিরে বহু ভক্ত সমাগম হয় এবং ভক্তরা তাদের পারিবারিক বিভিন্ন শুভ আচার অনুষ্ঠান এখানে পালন করেন। আমরা ভাগ্যবান, যেদিন আমরা প্রভু জগন্নাথের দর্শন করতে যাই সেদিন এমনই এক ভক্তের পারিবারিক অনুষ্ঠানের সাক্ষী থাকলাম। বেশ ভালো লাগলো। সেই অনুষ্ঠানের কিছু খণ্ডচিত্র অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে ভোগ প্রসাদের বিষয়ে প্রয়োজনীয় কিছু তথ্য থাকলো আপনাদের জন্য। মূল মন্দিরের বাইরেও কিন্তু কিছু দেখার মতো আছে, চলুন সেগুলো দেখাই আপনাদের, আশা করি ভালো লাগবে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা, মানে আমার পেছনে যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে প্রভু শ্রী জগন্নাথের স্নান যাত্রার জায়গা। মানে বছরে দুবার এই মন্দিরে খুব সুন্দর করে জাঁকজমক করে অনুষ্ঠান করা হয়। এক হচ্ছে জগন্নাথ প্রভুর স্নান যাত্রার দিন এবং জগদীশ পণ্ডিতের তিরোধান দিবসের দিন। সুতরাং যখন স্নান যাত্রা যদি আপনি মন্দিরে আসেন তবে কিন্তু এই চতুর্দিকে বা চারদিকে মেলা দেখতে পারবেন এবং বেশ জাঁকজমক করে এখানে অনুষ্ঠানও করা হয়। এই যে মন্দিরে যে ভোগ হয়, ভোগের যে পায়েস মিষ্টান্ন যেগুলো হয় আর কি, তো সেগুলো দেখুন এখানে গোশালা আছে। আসুক, এই দেখুন গোমাতা, তো এনাদের দুধ দিয়েই ওই সমস্ত কিছু তৈরি হয়। আপনারা তো জানেন যে পুরীর যে জগন্নাথ বিগ্রহ দারু বিগ্রহ দিয়ে তৈরি, তো এখানেও দেখুন খুব সুন্দর একটা নিম গাছ, কত সুন্দর, মানে কত প্রাচীন নিম গাছ, যেটা দেখলেই খুব বোঝা যায় আর কি। তো এখানেও একটা এরকম ভালো নিম গাছ রয়েছে। যখন বড় অনুষ্ঠান হয় তখন এই বিশাল উনুনে আর ওই বিশাল বিশাল কড়াইতে এবং পাত্রে আর এই কাঠের জালে রান্না হয়। এইটা হচ্ছে রান্নাঘর তখন। আর এই যে সামনে জায়গাটা, প্রান্তটা দেখছেন উন্মুক্ত, এই উন্মুক্ত প্রাঙ্গণে তখন ভোগ প্রসাদ দেওয়া হয়। একটু আগেই আপনাদের মন্দিরে সেদিন একটি পারিবারিক অনুষ্ঠানের কথা বলছিলাম। একটি সুন্দর ফুটফুটে বাচ্চার সেদিন অন্নপ্রাশন হচ্ছিল। ভক্তরা এইভাবেই তাদের শুভ অনুষ্ঠানও এই মন্দিরে সম্পাদন করেন। প্রভু শ্রী জগন্নাথের প্রসাদ গ্রহণ করে এই ফুটফুটে বাচ্চাটিও কিন্তু খুবই খুশি। সে তো বেশ চেটে ফুটে উপভোগ করছে, আর তার সাথে আমাদের ফটো তোলার জন্য বেশ সুন্দর করে পোজও দিচ্ছে। তা যাই হোক, এই সুন্দর অনুষ্ঠানটি মন্দিরে হতে দেখে খুবই ভালো লাগলো। এবার আমাদের প্রসাদ গ্রহণের পালা। আমরা যারা আগে থেকে নাম লিখিয়েছিলাম ভোগ প্রসাদ গ্রহণের জন্য কিংবা কুপন কেটেছিলাম, তাদের আলাদাভাবে বসিয়ে ভোগ প্রসাদ বিতরণ শুরু হলো। একে একে প্রসাদ হিসেবে পেলাম অন্ন, উচ্ছে আলু ভাজা, টক ডাল, মোচার ঘণ্ট, আলু পটল ও পনিরের রসা, পাঁপড় ভাজা, পায়েস, মিষ্টি। বলা বাহুল্য, ভোগ প্রসাদ পরম আনন্দে এবং বেশ তৃপ্তি করে গ্রহণ করলাম। দুপুরে 1টার পর ভোগ প্রসাদ দেওয়া হয় এবং ভোগ প্রসাদ দেওয়ার পর এখানে মন্দিরের বাইরেই টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। মানে আপনাকে বাইরেও যেতে হবে না, একদম মন্দির প্রাঙ্গণ থেকেই আপনি স্টেশন যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন বা টোটো পেয়ে যাবেন। এইভাবে ভ্রমণের প্রথম পর্ব শেষ করুন আর চলুন দ্বিতীয় পর্বে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। ট্রেনে করে চাকদা থেকে কৃষ্ণনগর 1 ঘন্টারও কম সময়ের মধ্যে পৌঁছে যাবেন। কৃষ্ণনগর স্টেশনে নেমে দেখবেন স্টেশনের বাইরে অনেক টোটো আছে। টোটো ধরে সোজা চলুন চকের মোড়। ভাড়া নেবে 15 টাকা। যেই বারোদোলের মেলা আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি, সেই মেলার প্রবর্তন করেন মহারাজা কৃষ্ণচন্দ্র। বাংলায় এমন মেলা আর কোথাও নেই। এই বারোদোলের মেলা সম্পর্কে বেশ কিছু জনশ্রুতি প্রচলিত আছে। সেই জনশ্রুতিগুলি আপনাদের শোনাবো। দেখতে দেখতে আপনি এখন পৌঁছে গেছেন রাজবাড়ির গেটের সম্মুখে। এখানে আপনাকে টোটো নামিয়ে দেবে। আমার শহর কৃষ্ণনগরে, তো কৃষ্ণনগরে এসেছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। এখানে আমাদের বহু প্রাচীন যে মেলাটা হয়, বারোদোল মেলা, মানে এখানে বিভিন্ন জায়গা থেকে আপনি দেখতে পাবেন যে রাধা মাধব বা গোবিন্দ বা তারপরে হচ্ছে মানে কি বলবো আর কি, গোপাল,
গিরিধারী এরকম অনেকেই আসেন, তো তাদেরকেও আপনারা দেখতে পাবেন আর কি, রাজবাড়ির মধ্যে এগুলো থাকে। তো চলুন আমরা সবাই মিলে দেখি সেইগুলো আর কি, খুব ভালো লাগবে। মহারাজা কৃষ্ণচন্দ্র তার দ্বিতীয় মহিষীকে নাকি কথা দিয়েছিলেন বীরনগরের নদিয়ারাজ রাঘব রায় কর্তৃক নির্মিত জল বাটিকায় কয়েকদিন থাকবেন এবং বৈশাখী পূর্ণিমায় উলাইচণ্ডীর পূজা দেবেন এবং মেলা দেখবেন। কৃষ্ণচন্দ্রের রাজকার্যে ব্যস্ত থাকার জন্য বা অন্য কোনো কারণেই হোক না কেন, রানীর কিন্তু সেই আশা পূর্ণ হলো না। কৃষ্ণচন্দ্র তাই কৃষ্ণনগরের রাজবাড়িতে সুবিস্তৃত মাঠে এই 12 দোলের মেলার প্রবর্তন করলেন। মহারাজা কৃষ্ণচন্দ্র দোল উৎসবকে মহিমান্বিত করার জন্য অনেক আড়ম্বরে দোল ফাল্গুন মাসের পরিবর্তে চৈত্র মাসের শুক্লপক্ষে শুরু করেন 12 দোলের মেলা। 12 দোল নাম হলেও আসলে কিন্তু 13টি বিগ্রহ এই সময় পুজো পান। বড় নারায়ণ হলেন নদিয়া রাজের কুল বিগ্রহ। মহারাজা কর্তৃক প্রতিষ্ঠিত নদিয়ার বিভিন্ন স্থান থেকে আরও 12টি বিগ্রহ এই সময় কৃষ্ণনগরে আনা হয়। 12 দোলের 3 দিনে এই 13টি বিগ্রহ পুজো পান। 13টি বিগ্রহ হল বলরাম, শ্রী গোপীমোহন, লক্ষ্মীকান্ত, নারায়ণচন্দ্র, ব্রহ্মণ্যদেব, গড়ের গোপাল, গোপীনাথ, গোপাল, বড় নারায়ণ, মদন গোপাল, কৃষ্ণচন্দ্র, গোবিন্দদেব, কৃষ্ণরায় ইত্যাদি। এই সমস্ত বিগ্রহগুলি বিরোহী, শান্তিপুর, নবদ্বীপ, অগ্রদ্বীপ, সূত্রাগড়, বহির্গাছি, তেহট্ট প্রভৃতি স্থানে নদিয়ারাজ প্রদত্ত দেবোত্তর সম্পত্তিতে গোটা বছর পুজো পান। 12 দোলের মেলায় প্রথম 3 দিন এই বিগ্রহগুলি 3 রকমের পোশাক পরিধান করেন। প্রথম দিনে রাজবেশ, দ্বিতীয় দিনে ফুল বেশ এবং তৃতীয় দিনে রাখাল বেশ। 12 দোলের মেলা 3 দিন হলেও আসলে এই মেলা চলত 1 মাস ধরে। সেই ধারাবাহিকতা এখনও কিন্তু বজায় আছে। এখন যে মূর্তিটি দেখছেন এটি হলো রাজবাড়ির পূজিত শ্রী শ্রী মদন গোপাল। যেদিন ভিডিওটি শ্যুট করেছি সেদিন কিন্তু ছিল ফুল বেশ। তা যাই হোক, কৃষ্ণচন্দ্রের প্রবর্তিত এই মেলা শাস্ত্রসম্মত। চৈত্র মাসে শুক্লপক্ষে দক্ষিণমুখী হরি বিগ্রহকে পুজো করে 1 মাস দোলনে দোলাতে হয় বলে গরুড় পুরাণে উল্লেখ আছে। এই বছর 12 দোলের মেলা শুরু হয়েছে 8ই এপ্রিল থেকে, চলবে প্রায় 1 মাস। তাই বেশি দেরি নয়, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষী হতে পারেন আপনিও। 1 মাসের মধ্যে কোনো একদিনের ছোট্ট একটা ট্যুর প্ল্যান করে নিতেই পারেন কিন্তু, এবং ঘুরে দেখতে পারেন নদিয়ারাজ মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রবর্তিত 12 দোলের মেলা। কৃষ্ণনগরের রাজবাড়ির এই বিশাল নাট মন্দির কেবলমাত্র সর্ববৃহৎ নাট মন্দিরই নয়, বরং কতই না প্রাচীন ঐতিহ্যের সাক্ষী এই নাট মন্দির। 12 দোলের মেলার সূচনার দিনক্ষণ, নামকরণ ইত্যাদি বিষয় ঐতিহাসিক ঘটনার অন্তর্গত এবং এই সব বিষয় নিয়ে ঐতিহাসিক ও গবেষকদের নানান মত প্রচলিত আছে। একজন গবেষক হিসেবে আমার গবেষণার বিষয়বস্তুর একটি বৃহত্তর অংশ জুড়ে রয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্র, রাজবাড়ি এবং বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য। তবে সেই সব গুরুগম্ভীর ঐতিহাসিক বিষয়বস্তুতে না গিয়ে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বাংলার এক প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য দর্শন করালাম। আশা করি আজকের ভিডিওর 2টি পর্বই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাফেরা পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।